আজকে শুরু হচ্ছে ক্লাস 11 এর প্রথম চ্যাপ্টার। যেমন এটা একটা মার্কার নিয়ে আছে আমি। তাহলে বল কি একটা প্রাথমিক রাশি? ধরলাম দুজন এখানে লুডো খেলতে শুরু করেছে। হ্যালো স্টুডেন্ট, আজ থেকে আমাদের শুরু হতে চলেছে ক্লাস 11 এর ক্লাস। অর্থাৎ আজকে শুরু হচ্ছে ক্লাস 11 এর প্রথম চ্যাপ্টার। চ্যাপ্টারের নাম হচ্ছে ভৌত রাশির পরিমাপ। তো ভৌত রাশির পরিমাপ, যেমন এটা একটা মার্কার নিয়ে আছে আমি। এই মার্কারের লেন্থ আমি ধরে নিলাম 10 সেন্টিমিটার বা 0.1 মিটার। তো 0.1 একটা ভ্যালু বোঝাচ্ছে, যে মিটার বললাম সেন্টিমিটার বললাম সেটা একক বোঝাচ্ছে। তো এই চ্যাপ্টারে প্রথমত আমরা পড়ব, এক নম্বরে এসে আমরা পড়ব একক। প্রথমেই আমরা একক পড়ব, দেখবো একক কি করে আসলো, কি করে নির্ণয় করতে হয়। যেমন আমরা দেখেছি যে বেগের বেগের ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড, বা কোনো সময় আমরা ইউজ করি সেন্টিমিটার পার সেকেন্ড। তরলের যদি গল্প বলি তাহলে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার বা মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই চ্যাপ্টারের দ্বিতীয় যেটা জিনিস আছে, সব থেকে ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে মাত্রা বা ডাইমেনশন। তোমরা হয়তো ক্লাস 10 বা 9 এ দেখে এসেছো যে বেগের মাত্রা হয় lt-1, বলের মাত্রা হয় mlt-2। ঠিক আছে, যদি কার্যের মাত্রা বলি ml²t-2। তো এগুলো কি করে আসলো আমরা পুরোপুরি জানবো। 3 নম্বরে এখানে তোমাদের সিলেবাসে আছে তাৎপর্যপূর্ণ সংখ্যা। তাৎপর্যপূর্ণ সংখ্যা আর আছে এখানে মানের ক্রম। তো তাৎপর্যপূর্ণ সংখ্যা যদি আমরা লিখি 0.2 কিমি ইকুয়াল টু ড্যাশ মিটার। অপশনে আমি যদি দিই 2000 মিটার, বা লিখি 0.2 ইন্টু 10⁻³ বা 0.2 ইন্টু 10⁻⁴, তাহলে কোন অপশনটা ঠিক হবে? তোমাদের এখন মনে হচ্ছে যে এটাও তিনটাই ঠিক হবে, কিন্তু না, যখন আমরা তাৎপর্যপূর্ণ সংখ্যা পড়বো তখনই আমরা পেয়ে যাব মানের ক্রম। ঠিক আছে, লাস্টে যেটা পড়বো আমরা ত্রুটি। এটা বেসিক্যালি যখন তোমরা প্র্যাকটিক্যাল করবে সেই ক্ষেত্রে কাজে আসবে। ত্রুটি বলতে অ্যাকচুয়ালি পরিবেশে যেসব জিনিস আমরা মেজারমেন্ট করবো প্র্যাকটিক্যালি, সেগুলো কিন্তু আইডিয়াল হয় না, কিছু না কিছু আঁকা বাঁকা থাকবে। যদি নর্মালি একটা আমি ওয়্যারের কথা বলি, একটা ওয়্যার আছে, এখানে দেখে স্ট্রেট লাইন মনে হচ্ছে ওয়্যারটা, কিন্তু রিয়ালিস্টিক যদি দেখি তাহলে আর এর ডায়ামিটার মেজার করতে বলে, তখন কিন্তু আমরা প্রত্যেক পয়েন্টের ডায়ামিটারটা সমান পাবো না। যদিও এটা খুব ক্ষুদ্র হবে, তার জন্য আমাদের স্কেল আছে। এই চারটা জিনিস মিলে এই আমাদের ফার্স্ট চ্যাপ্টার। এই ফার্স্ট চ্যাপ্টার থেকে প্রথম তিনটে কোশ্চেন, তিনটে এমসিকিউ কোশ্চেন সিলেক্ট হবে, 3 মার্কস। তো 1 মার্ক মাত্রা থেকে, 1 মার্ক এখান থেকে, 1 মার্ক এখান থেকে, তিনটা কোশ্চেন সিলেক্ট। এবার আমরা কি করে পড়ব? তো আমি প্রথমত যে কোনো একটা টপিক থিওরি পড়াবো। থিওরি পড়ানোর পর আমরা প্র্যাকটিক্যাল থাকলে প্র্যাকটিক্যাল দেখব, নচেত থিওরি পড়ানোর পর আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যা যা কোশ্চেন আছে সেগুলোকে সলভ করব, তারপর নিটের কোশ্চেন সলভ করব, তারপর আমরা যাব কিন্তু জেই মেন বা জেই অ্যাডভান্স লেভেলের এক দুটো কোশ্চেন সলভ করব প্রত্যেক চ্যাপ্টারে। প্রথমে আমরা থিওরি পড়ব, তারপর ম্যাথ করব, মানে ডাব্লিউবি ম্যাথ করব, তারপরে নিটের ম্যাথ করব, তারপর আমরা জেই মেন বা জেই অ্যাডভান্সের ম্যাথগুলো করব। কারণ ফিজিক্স পড়তে হলে ম্যাথ অবশ্যই করতে হবে। তাহলে এই চ্যাপ্টারটা আমরা তাহলে শুরু করি এখন। ভৌত রাশির পরিমাপ। ভৌত রাশির পরিমাপ শুরু করার আগে আমি একটু ফিজিক্স নিয়ে বলতে চাই, কারণ এই চ্যাপ্টারের সঙ্গে এটা রিলেটেবল। ফিজিক্স জিনিসটা কি? ফিজিক্স জিনিসটা কি? খাতা পেন বের করে নোটস রাইট ডাউন করা উচিত। তো ফিজিক্স জিনিসটা কি? তো বলছে ইট ইজ দ্য স্টাডি অফ ফান্ডামেন্টাল laws that
describe the universe. মানে ফিজিক্স হচ্ছে ফান্ডামেন্টাল ল যেগুলো আছে সেগুলো আমরা কি করব, স্টাডি করব। স্টাডি করার পর কি বলতে পারবো, স্টাডি করার পর আমরা ইউনিভার্সকে ডেসক্রাইব করতে পারবো। যেমন বিভিন্ন অরবিটে আমাদের গ্রহগুলো ঘুরছে, মিডিলে আছে সূর্য, সান, এখানে আমাদের পৃথিবী, বুধ, শনি কি করে রোটেট হচ্ছে, নিজে কি করে রোটেট হচ্ছে, এসব জানবো। বা কোন একটা বস্তুকে আমি ফোর্স অ্যাপ্লাই করলাম, এম ভরের বস্তু ছিল, ফোর্স অ্যাপ্লাই করলাম, কোন সময় দেখছি বস্তুটা সরবে না, মানে নিজের স্থান এখানেই থাকবে, এর কথার অর্থ এর বিপরীত দিকে একটা ঘর্ষণ বল প্রয়োগ হয়েছে। কোন সময় দেখবো যে কিছুদূর গিয়ে বস্তুটা স্থির হয়েছে। তাহলে এইসব ঘটনা যখন জানার পর, বা কোনো একটা ব্যক্তি বেগ ভেলোসিটি নিয়ে ছুটছে, এ পয়েন্ট থেকে বি পয়েন্টে ধরলাম 1 কিলোমিটার, তাহলে কতটা টাইম লাগবে সেটাও আমরা এই ক্ষেত্রে নির্ণয় করতে পারবো। তাহলে বলছি ইট ইজ দ্য স্টাডি অফ ফান্ডামেন্টালস ল দ্যাট ডেসক্রাইব দ্য ইউনিভার্স। তাহলে আমরা প্রথমে এই ল গুলো পড়বো বা স্টাডি করব, তার রেসপেক্টে পৃথিবী কি করে চলছে বা এনভায়রনমেন্ট কিভাবে চেঞ্জ হচ্ছে আমরা সবকিছুই কিন্তু জানতে পারবো। যেমন একটা ম্যাগনেট যদি নিয়ে নিই, পাশে যদি একটা মেটালিক বডি নিয়ে নিই, তাহলে কি হয়ে যাবে, অ্যাট্রাকশন করবে। তাহলে কি করে অ্যাট্রাকশন করছে বা কি করে হচ্ছে, সবকিছুই আমরা এগুলো কিন্তু ফিজিক্সের মাধ্যমে জানি। আমরা যদি লক্ষ্য করি চারিদিকে কিন্তু ফিজিক্স হচ্ছে, যে আমার সামনে লাইট জ্বলছে, লাইটের আলো, আলো বা বর্ণ যদি বলি, তাহলে তার কিন্তু একক নেই। যখন লাইটকে আমরা ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য হিসেবে কনসিডার করব, তখন কিন্তু পাবো মিটার, অ্যামস্ট্রং, মোস্টলি অ্যামস্ট্রং ইউজ হয়, ছোট ইউনিট এগুলো, ঠিক আছে। তো আমরা শুরু করি, বা এই লাইনটাকে আমি যদি আরো একটু এক্সপ্লেন করি, তাহলে এক্সপ্লেন করবে, যদি বলতে বলতে আমরা বলতে পারি it explain how and why things move, change and exist। মানে ব্যাপারটা কি, একটা যদি ছোট্ট এক্সাম্পল নিই, আমরা যদি ওয়াটার বোতল নিলাম, তো এইকে যদি আমরা ডিপ ফ্রিজে অ্যাড অন করে দিই, তাহলে কিছুক্ষণ পর দেখবো এটা আইস হয়ে যাবে। তাহলে কি করছে, এখানে তো লিকুইড বা তরল আকারে ছিল, এখানে কি হয়ে গেছে, সলিড হয়ে গেছে বা কঠিন হয়ে গেছে। তাহলে নিজের স্টেট পরিবর্তন করেছে। তারপর যদি এখানে টেম্পারেচারের গল্প দেখি, তাহলে 27 ডিগ্রি সি, এখানে এসে হয়ে যাবে 0 ডিগ্রি সি। তাহলে টেম্পারেচারের পরিবর্তন হচ্ছে, নিজের অবস্থান পরিবর্তন হচ্ছে। তাই জন্য বলছে যে ফিজিক্স কি করবে, হাউ অ্যান্ড হোয়াই থিংস মুভ, চেঞ্জ এন্ড এক্সিস্ট। কোনো কিছু একটা পরিবর্তন হচ্ছে, সেটা কি করে হচ্ছে, কেন হচ্ছে, সবই কিন্তু ফিজিক্স অ্যান্সার দেবে। তাহলে এইটুকু হচ্ছে ফিজিক্সের ব্যাপারে গল্প। এবার আমরা সামনের দিকে চলে যাই। আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে ভৌত রাশির পরিমাপ। এই ভৌত রাশির পরিমাপের সঙ্গে এই ফিজিক্সের ডেফিনেশনের কি সম্পর্ক, সেটাও আমরা কিন্তু দেখব। তাহলে আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে ভৌত রাশির পরিমাপ। তো এই ভৌত রাশির পরিমাপ যদি বলার আগে আমরা একটা গল্প বলি। একটা গল্প কি, চ্যাপ্টারটার নামটা আমি ভৌত রাশির পরিমাপ। পরিবেশে পরিমাপযোগ্য সমস্ত রাশি হচ্ছে ভৌত রাশি। তো তার আগে আমরা একটা গল্প বলি, খুব ইন্টারেস্টিং গল্প। এই গল্পের সঙ্গে আমি ফিজিক্সের ডেফিনেশনকে কানেক্ট করব, এই গল্পের সঙ্গে ভৌত রাশির পরিমাপ বা ভৌত রাশির জিনিসটা কি সেটা আমরা জানি। তো তোমরা সবাই লুডো খেলেছো, আশা করি তোমরা সবাই লুডো খেলেছো। লুডোতে 4টা ঘর থাকে, একটা আমি নিয়ে নিলাম রেড, একটা হচ্ছে
ইয়েলো, একটা হচ্ছে গ্রিন, আর একটা হচ্ছে ব্লু। ধরলাম দুজন এখানে লুডো খেলতে শুরু করেছে, এর নাম হচ্ছে সুষমা, আর এখানে আরেকজন আছে, সেটা হচ্ছে পুষ্পা। দুজনেরা লুডো খেলছে। এগুলো হচ্ছে তাদের ঘর। আমাদের বেসিক গেঞ্জি করার দরকার নাই, আমাদের যেটা বুঝার সেটা আমি বলছি। আর এখানে একজন আবার দাঁড়িয়ে আছে, এই হচ্ছে ভিলেন। এই হচ্ছে ভিলেন, হাতে ফোন নিয়ে আছে, আর এই কিন্তু ইনফর্ম করছে বাড়ির প্রধান মানে মাম্মিকে। ইনি হচ্ছে, আর ইনি হচ্ছে, তো এটার নাম দিয়ে দিলাম জ্যাম। ঠিক আছে, মাম্মি কিন্তু জ্যামকে বলেছে যে সুষমা আর পুষ্পা কি করছে প্রতি মুহূর্তে সেটা আমাকে কিন্তু ইনফর্ম করো। তো এরা খেলা শুরু করেছে। এটা হচ্ছে লুডো বোর্ড, আর আমাদের কাছে আছে একটা লুডো ডাইস, সরি, 1 2 3 4 1, এখানে 2 দেখলাম। লুডো ডাইস যেমন থাকে তেমন। এবার পুষ্পা খেলতে শুরু করলো, সুষমা খেলতে শুরু করলো। তো প্রথমেই হয়ে গেছে 6, তাহলে এই রেড বাটন বেরিয়ে গেল। তারপর হচ্ছে 3। সঙ্গে সঙ্গে জ্যাম কি করলো, জ্যাম মাম্মিকে ফোন করে বললো যে এই যে সুষমা খেলতে শুরু করেছে, প্রথমে হয়েছে 6, তারপরে হয়েছে 3। আবার পুষ্পা খেলতে শুরু করলো, পুষ্পার ক্ষেত্রে কিন্তু 6 হয়নি কখনো। তার আবার জ্যাম ফোন করলো, আবার কিন্তু। তারপরে দেখছি যে আবার সুষমার ক্ষেত্রে 4 হয়েছে, আবার পুষ্পার ক্ষেত্রে দেখলাম যে 4 হয়েছে। আবার সুষমা খেলতে শুরু করেছে, সুষমার ক্ষেত্রে আবার 6 হয়ে গেছে, আবার 4 হয়ে গেছে। তাহলে এই করে এই, ঠিক আছে। এবার খেলছে পুষ্পা, পুষ্পার কিন্তু এবার 6 হয়ে গেছে। 6 হয়ে যাওয়ার পর আবার একটা 6 হয়ে গেছে, তারপর কত হয়ে গেছে, 3 হয়ে গেছে। তাহলে দেখলাম যে এখান থেকে বের হয়ে একবারে এত দূর চলে এসেছে। আবার খেলছে। এবার খেলতে খেলতে একটা মুহূর্ত এসেছে যে সুষমার বাটাম এখানে আছে আর পুষ্পার বাটাম এখানে আছে। তাহলে আমরা যদি 1 2 3 4 5 5, তাহলে আমরা যখন 5 লিখবো তখন কি হবে, সুষমা কিন্তু এই বাটনটাকে কেটে দেবে, মানে এই বাটনটা ব্যাক আবার পরে চলে যাবে। তাহলে যেমন চলছে তেমন জ্যাম কিন্তু পুরোপুরি ইনফরমেশন দিচ্ছে মাম্মিকে। এবার ফিজিক্সের সাথে এটা কি করে তুলনা হবে বা আমরা কিভাবে কানেক্ট করব। এবার আমি যদি বলি এই লুডো বোর্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের নেচার। আর নেচারটা যে ডিজাইন করেছে আমাদের ফিজিক্সের ভাষায় বলা হয় আর্কিটেক্ট। এই আর্কিটেক্টটা হচ্ছে গড। কারণ পরিবেশে যা কিছু ঘটছে সবকিছুই গডের সৃষ্টি করা। তাহলে এখান থেকে ফিজিক্সের কি গল্প নিয়ে আসি। এবার আমরা যদি জ্যামকে লক্ষ্য করি যে এই 6 3 হয়েছিল প্রথমে, তাহলে মাম্মিকে ইনফরমেশন করছে। পুষ্পা 4 হচ্ছে, 6 6 6 3 হয়েছে। এই যে এবার এবার যদি আমরা দেখি যে জ্যাম কি করছে, প্রতি মুহূর্তে ইনফরমেশন করছে। এবার কথা হচ্ছে জ্যাম কি ফিউচার প্রেডিক্ট করতে পারবে, বা জ্যাম কি পুরো মানে এই গেমের ব্যাপারে সম্পূর্ণ ইনফরমেশন দিতে পারবে মাম্মিকে? না, কারণ জ্যাম ঘটনাগুলো ঘটবে তখনই আমরা বলতে পারবো যে এই ঘটনাগুলো ঘটছে। তো খেলার পর অ্যাকচুয়ালি শুরু হবে। এবার আমরা কি বললাম, এই বোর্ডটাকে নেচার হিসাবে বা ইউনিভার্স হিসাবে আমরা যদি কাউন্ট করি,
এবার নেচারের প্রতি মুহূর্তে ঘটে যাওয়া ঘটনা হচ্ছে এক একটা লুডুর দান, এক একটা লুডুর দান। নেচারে যা কিছু ঘটছে জ্যাম ইনফর্ম করছে, তাহলে এখানে জ্যামটা কি হয়ে যাবে, জ্যামটা হয়ে যাবে অবজারভার। অবজারভারকে এই ক্ষেত্রে অবজারভার হচ্ছে আমাদের সায়েন্টিস্ট। সায়েন্টিস্ট কি করবে, সায়েন্টিস্ট এইসব ঘটনাগুলোকে, প্রকৃত যেসব ঘটনাগুলো কি হচ্ছে ঘটছে, ঘটার পর সায়েন্টিস্ট অবজার্ভ করবে, অবজার্ভ করে আমাদের থিওরি দেবে। তাই জন্য আমি ফিজিক্সের ডেফিনেশনে বলেছিলাম ইট ইজ দ্য স্টাডি অফ ফান্ডামেন্টালস ল। তাহলে স্টাডি কি করবে, প্রথমে সায়েন্টিস্ট করবে। এফ সমান এম এর, ডাব্লিউ ইকুয়াল টু এফ ডি কস থিটা, এসব থিওরি এসছে। তারপরে এফ অফ জি ইকুয়াল টু কি বলতে হবে, জি এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার, মহাকর্ষীয় সূত্র। এইসব সূত্র সায়েন্টিস্টরা নিজে সেট আপ করবে, দিয়ে এক এক করে মাম্মিকে প্রোভাইড করবে। তাহলে মাম্মিটা কি, এই ক্ষেত্রে মাম্মিটা হয়ে যাচ্ছে এখানে ইউনিভার্স, বা আমরা বলতে পারি পুরো বিশ্ব। তাহলে প্রকৃতিতে যা কিছু ঘটনা ঘটছে সেটা অবজার্ভ করছে সায়েন্টিস্ট। সায়েন্টিস্টরা কি করছে, ল ফর্ম করছে, ল ফর্ম করার পর কি করছে, মাম্মিকে দিয়ে দিচ্ছে, মানে পুরো ওয়ার্ল্ডকে ইনফর্ম করছে। এবার এই সব ল জানার জন্য আমি দুই তিনটে লিখেছি। এবার এই সব ল গুলো জানার জন্য আমাদের প্রথমেই যেটা প্রয়োজন সেটা হচ্ছে ভৌত রাশি। অ্যাকচুয়ালি আমি যদি বলতে চাই ভৌত রাশি হচ্ছে ফিজিক্সের ABCD। আমরা ছোটবেলায় কি করতাম, আমাদের হাতে ধরে ক খ গ এইসব শেখানো হতো, বা ABCD শেখানো হতো, যাতে করে আমরা পরবর্তীতে গিয়ে কোনো একটা অড পুরোপুরি শিখে যাই বা পুরোপুরি বলতে পারি। যেমন আমরা ছোটবেলায় কি করতাম, CAT ক্যাট। তো প্রথমে কি হতো, যে ছোট আছে প্রথমে CAT ক্যাট এইভাবে পড়তাম, ক্যাট মানে বিড়াল। তাহলে সেম জিনিস ভৌতরা ফিজিক্সের যদি এইসব ফর্মুলাগুলো বা এইসব ইনফরমেশনগুলো ভালোভাবে আমাদের যদি জানতে হয় বা জানার চেষ্টা করি, তাহলে অবশ্যই আমাকে শিখতে হবে ভৌত রাশি। আশা করি কনসেপ্ট ক্লিয়ার। তাহলে প্রকৃতিতে এই লুডো বোর্ডটা হচ্ছে আমাদের নেচার বা ইউনিভার্স। নেচারে যা কিছু ঘটনা ঘটছে সেটা কিন্তু সায়েন্টিস্ট অবজার্ভার করছে, অবজার্ভ করার পর, পর্যবেক্ষণ করার পর কিন্তু এই ইউনিভার্সকে দিয়ে দিচ্ছে। এবার কথা হচ্ছে সায়েন্টিস্ট কি সবসময় ঠিক হবে না। তোমরা হয়তো পড়ে থাকতে পারে যে এয়ার মিডিয়ামে সাউন্ডের ভেলোসিটি নিউটন যেটা বলেছিল সেটা বলেছিল 255 মিটার পার সেকেন্ড ভেলোসিটি অ্যান্ড এয়ার, কিন্তু এটা ভুল ছিল। তারপর ল্যাপ্লাস বলে একজন বিজ্ঞানী আসবে, সে ভালো মানে কারেকশন করবে, সেটা হচ্ছে 330 বা 332 মানে 330 332 মিটার পার সেকেন্ড হয়। বা তোমরা যখন যদি কেমিস্ট্রিতে লক্ষ্য করো পরমাণুর গঠন চ্যাপ্টারে, কি ডাল্টন প্রথম কি ছিল, ডাল্টনকে পরমাণুবাদের জনক বলা হয়, কিন্তু ডাল্টন সবকিছু কিন্তু ভুল বলেছিল অ্যাকচুয়ালি। কিন্তু সেখান থেকে আস্তে আস্তে কারেকশন হতে 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 চলছে। যেমন তোমরা পরমাণু চ্যাপ্টারে রাদারফোর্ডের স্বীকার্য পড়বে বা রাদারফোর্ডের মডেল পড়বে, সেখান থেকে তিনি কিছু বলবেন, সেখানে কিছু ত্রুটি থাকবে যে পরমাণুর ব্যাসার্ধ সম্পর্কে কিন্তু রাদারফোর্ড কোনো ইনফরমেশন প্রোভাইড করবে না। সেই ইনফরমেশনটা কে প্রোভাইড করবে, সেই ইনফরমেশনটা প্রোভাইড করবে বোর বলে একজন বিজ্ঞানী। আবার এই এরপর বোর কিছু ভুল করবে, আবার একের পর এক কিন্তু সংশোধন হতেই চলবে। তাহলে এই হচ্ছে গল্প। এবার এইসব জিনিস আমাদের তখনই আমরা ভালো করে জানতে পারবো বা বুঝতে পারবো যদি আমরা এখন দেখি ভৌত রাশি। ঠিক আছে, তাহলে আমাদের নেক্সট টপিক হচ্ছে ভৌত রাশি। তো আমাদের এখন পরবর্তী চ্যাপ্টার হচ্ছে ভৌত রাশি। ভৌত রাশি কি জিনিসটা কি? তাহলে এই যে আমি যে ফিজিক্সের ডেফিনেশন বললাম, ইট ইজ দ্য স্টাডি অফ ফান্ডামেন্টাল ল। তাহলে আশা করি এখন বুঝাই গেছে যে প্রকৃতিতে যেগুলো ঘটনা ঘটছে, অনেকগুলো ঘটনা আছে। ফ্রিজের মধ্যে আমি জল অ্যাড করলাম, বরফ হয়ে গেল। তারপরে আমি জলকে যদি হিট করি তাহলে কিছু সময় পর বাষ্প হয়ে উড়ে যাবে, এটা হিটের পরিবর্তন। তাহলে তারপরে আমরা যদি দেখি শক্তির পরিবর্তন হয়, শক্তির রূপান্তর হয়, এসব জিনিস কিন্তু আমরা দেখি। এবার এইসব জিনিস তখনই ব্যাখ্যা করতে পারবো যখন আমরা এই ভৌত রাশির পরিমাপটা বা ভৌত রাশি কি সেগুলো কিন্তু জানবো। এবার তোমাদের চ্যাপ্টারে ফার্স্ট সেমিস্টারে আই থিঙ্ক প্রথম 9টা চ্যাপ্টার আছে।
তো 9টা চ্যাপ্টার এই 9টা চ্যাপ্টারে নর্মালি বলা হয় বলবিদ্যা, পদার্থের বলবিদ্যা। তো বলবিদ্যা বলতে আমরা যেসব জিনিসকে নিয়ে অবজার্ভ করব সেসব জিনিসকে আমরা নর্মালি দেখতে পাবো খালি চোখে। যেমন একটা বড় পাথর আছে, এম ভর আছে, নিচের দিকে এমজি কাজ করবে, উপর দিকে লম্ব প্রতিক্রিয়া বল কাজ করবে। একে যদি আমরা ফোর্স অ্যাপ্লাই করি তাহলে কিছু স্থান পরিবর্তন করে এখানে চলে আসবে, এখানে আসার ফলে কতটা টাইম লাগে সবকিছুই আমরা কিন্তু ক্যালকুলেট করতে পারবো। এবার এই সব জিনিস ক্যালকুলেট করার আগে যেটা জিনিস দরকার সেটা হচ্ছে ভৌত রাশি। তাহলে পরিবেশে আমরা যা কিছুই দেখতে পাই না পরিবেশে পরিমাপযোগ্য রাশি হলো ভৌত রাশি, বা আমরা বলতে পারি আমরা এখন পয়েন্ট করব ভৌত রাশি, যেটা আমরা পি কিউ দ্বারা ডিনোট করি। জিনিসটা কি? পরিবেশে পরিমাপযোগ্য প্রাকৃতিক বিষয় কি হলো ভৌত রাশি। তাহলে পরিবেশে যা কিছু আছে, আমি প্রথমে যেটা মাত্রার এক্সাম্পল দিয়েছিলাম 10 সেন্টিমিটার, তারপর কেউ একটা জলের বোতল নিয়ে আছে সেটা হচ্ছে 1 লিটার বা 1000 মিটার কিউব, যদি সেমি থাকে তাহলে সেমি কিউব। আমরা এইসব জিনিস দেখবো যা কিছু আছে। বোর্ডের লেন্থ যদি আমি মেজার করতে যাই তো আই থিঙ্ক 1 মিটার বা 100 সেমি। তাহলে পরিবেশে পরিমাপযোগ্য প্রাকৃতিক বিষয় হলো ভৌত রাশি। ভৌত রাশিকে ডিফাইন করতে হবে, ভৌত রাশিকে ম্যাথমেটিক্যালি বলতে হবে। আমরা পরিবেশে যাই কিছু মেজার করি না সেটাই কিন্তু ভৌত রাশির মধ্যে পড়বে। সময় সময় আমরা ছোটবেলায় পড়েছি গন্ধ, বর্ণ, এসব কিন্তু ভৌত রাশির মধ্যে পড়বে না, কারণ আমরা ভৌত রাশির মধ্যে সেসব জিনিসকেই কাউন্ট করবো যেগুলোকে আমরা পরিমাপ করতে পারবো যে কোনো স্কেলে। তো ভৌত রাশি ইকুয়াল টু হয়, বা কোনো একটা রাশিকে কিভাবে আমরা রিপ্রেজেন্ট করবো, ভৌত রাশি ফিজিক্যাল কোয়ান্টিটি। তাহলে অবশ্যই সেই রাশিটার একটা সংখ্যা মান থাকবে এবং একক থাকবে। সংখ্যা মান বলতে তাহলে আমরা বাজারে গিয়ে যদি বলি 10 কেজি চাল দেয়, তাহলে 10 হচ্ছে সংখ্যা মান, কেজি হচ্ছে ইউনিট। একক, এই ক্ষেত্রে এককটা মানে নরমালি হচ্ছে তুলনা করা, কারো একটা সাপেক্ষে আমরা কিন্তু কিছু বলি। যেমন একটা বলি যদি এলিফ্যান্ট আছে আর ছাগল আছে, এবার একজন জিজ্ঞেস করলো ওয়েট অফ এলিফ্যান্ট কত, তাহলে ও একটা এখানে লোক আছে, দুটো লোক আছে, এখানে একটা লোক আছে, ঠিক আছে। এই লোকটা জিজ্ঞেস করলো যে এলিফ্যান্টের ওয়েট কত, তখন এই লোকটা বলবো কিছু যখন সামনের দিকে দেখতে না পেয়ে বললো যে এই যে ছাগল আছে ছাগলের 100 গুণ, তাহলে 100টা কি হয়ে যাবে সংখ্যা মান, আর 100 গুণ ইন্টু 1 মানে ছাগলেরই তো 100 গুণ, এই ছাগলটা কি হয়ে যাবে, তাহলে এই ক্ষেত্রে ইউনিট করা মানে তুলনা করা। তো আমরা তো নর্মালি আমরা দেখি না যে ছাগল বা এর সমতুল্য বা এর সমতুল্য, ঠিক আছে। একটা জাস্ট আমি এক্সাম্পল দিলাম, একক মানে হচ্ছে তুলনা করা। তাহলে আমরা যদি ভৌত রাশিকে দেখি তাহলে কোন একটা সংখ্যা মান, ভৌত রাশিকে যদি দেখি তাহলে সংখ্যা মান আর অবশ্যই একক থাকবে, ঠিক আছে। আমরা বাজারে গিয়ে যদি যাই তাহলে 10 চাল দাও, এটা কোনো কথা হলো, বা 250 ডাল দাও। এবার 250 কি সেটা তো ডিনোট করতে হবে, সেটাই হচ্ছে আমরা যদি বলি বাজারে গিয়ে 10 কেজি চাল দাও, তখন একটা ক্লিয়ার সেন্টেন্স বোঝাচ্ছে বা ক্লিয়ার শব্দ বোঝাচ্ছে, বা 250 গ্রাম ডাল দেয়। তাহলে এই হচ্ছে, তাহলে একটা সংখ্যা মান থাকবে আর একটা একক থাকবে, ঠিক আছে। এবার এই সংখ্যা মানকে আমরা বলবো পি, না এই সংখ্যা মানকে বলবো আমরা এন মানে নিউমেরিক্যাল ভ্যালু, আর ইউনিটকে আমরা ইউ দ্বারা তুলনা করব। তাহলে পি কিউ ইকুয়াল টু আমরা বলতে পারি এন ইউ। যখন আমরা মাত্রার গল্প করব তখন কিন্তু এই সূত্রটা কিন্তু কাজে আসবে।
থার্ড লেকচার বা সেকেন্ড লেকচারে না আসতে পারে, কিন্তু থার্ড লেকচারে আসতে পারে। তাহলে আমরা পি কিউ ইকুয়াল টু কি লিখতে পারি, এন ইউ, একটা নিউমেরিক্যাল ভ্যালু থাকবে, আর একটা ইউনিট। এবার এই ভৌত রাশি হচ্ছে 3 প্রকার, মানে 3 প্রকারের ভৌত রাশি আমরা প্রকৃতিতে দেখতে পাই। তার মধ্যে একটা হচ্ছে প্রাকৃতিক বা মৌলিক রাশি, বা একে বলে ফান্ডামেন্টাল বা মৌলিক কোয়ান্টিটি তারাই যারা কারো উপর নির্ভরশীল নয়। আমি যদি একটা এক্সাম্পল দিই, বেগের ফর্মুলা হয়তো তোমরা জানো, সরণ বাই সময়। এই সরণটা কিন্তু সময়ের উপর ডিপেন্ড করছে। যদি ডিপেন্ড করে তাহলে আমরা একে প্রাকৃতিক রাশি বা মৌলিক রাশি বলবো না। আমরা যদি বলি দৈর্ঘ্য, একটা স্কেল আছে, মেজার করে নিলাম, এটা হচ্ছে 10 সেন্টিমিটার দৈর্ঘ্য, ঠিক আছে? তাহলে এই তো কারোর উপর নির্ভর করছে না। সময়ের কথা যদি বলি, এক্সাম্পল অনুযায়ী সময় 10 সেকেন্ড, কিন্তু কারোর উপর নির্ভর করছে না। এবার যখনই আমরা বেগ বলবো বা কার্য বলবো, তখন কি হয়, কার্যের ফর্মুলা আছে এফ ডি কস থিটা। তাহলে ডি হচ্ছে সরণ, এফ হচ্ছে বল। আবার বলের গল্প যদি বলি, বলের ফর্মুলা হচ্ছে এফ ইকুয়াল টু এম, এটা হচ্ছে ভর, এটা হচ্ছে ত্বরণ। তাহলে দুটো জিনিস কম্বাইন করার পর একটা জিনিস পাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু তাকে মৌলিক রাশি বলতে পারি না। মৌলিক রাশি সম্পূর্ণ স্বাধীন ও কারো উপর নির্ভরশীল নয়, ঠিক আছে? 2 নম্বর হচ্ছে লব্ধ একক বা লব্ধ রাশি। লব্ধ একক ইংরেজিতে হচ্ছে ডেরাইভ ইউনিট। এই লব্ধ একক কিন্তু আমরা যদি মৌলিক একক জেনে যেতে পারি, তাহলে আমরা কিন্তু শত শত লব্ধ একক ডেরাইভ করতে পারবো। এবার 3 নম্বর যেটা ইউনিট হচ্ছে, সেটা হচ্ছে সম্পূরক রাশি। এই সম্পূরক বা সাপ্লিমেন্টারি, মানে কথাটার মধ্যে কি হচ্ছে, সম্পূরক, পুরোপুরি পূরক নয়, মানে প্রাকৃতিক রাশি বা মৌলিক রাশির মধ্যে পুরোপুরি পূরক নয়। তো আমরা যদি লক্ষ্য করি, প্রকৃতিতে মৌলিক রাশি আছে 60টি, ঠিক আছে স্যার? লব্ধ ইউনিট আমি বললাম যে মৌলিক রাশি যদি জেনে যায়, তাহলে আমরা হাজার লব্ধ ইউনিট নিজে থেকেই বানাতে পারবো, ঠিক আছে? তাহলে এর সংখ্যা হচ্ছে অসংখ্য। এবার সম্পূরক রাশি আছে 2টি, একটা হচ্ছে কোণ আর একটা হচ্ছে ঘনকোণ, ঠিক আছে? এই হচ্ছে গল্প। তাহলে আমরা প্রাকৃতিক রাশিগুলি কি কি সেগুলো নিয়ে আলোচনা করি, তারপর আমরা যাব লব্ধ রাশি, তারপরে যাব সম্পূরক রাশি। তাহলে এখন আমরা যা আলোচনা করব সেটা হচ্ছে মৌলিক রাশি বা প্রাথমিক রাশি। মৌলিক রাশি বা ফান্ডামেন্টাল রাশি বা একক, সঙ্গে আমি এককটা প্রোভাইড করি। তাহলে কি বললাম যে মৌলিক রাশি হচ্ছে 60টি। তাহলে কি কি? 1 নম্বর হচ্ছে আমাদের দৈর্ঘ্য, 2 নম্বর হচ্ছে ভর, 3 নম্বর হচ্ছে সময়, 4 নম্বর হচ্ছে তাপমাত্রা, 5 নম্বর হচ্ছে প্রবাহ মাত্রা, 6 নম্বর হচ্ছে পদার্থের পরিমাণ, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, আর 7 নম্বর হচ্ছে দীপন প্রাবল্য। তাহলে আমরা যদি লক্ষ্য করে থাকি বা দেখি, আমরা নরমালি দৈর্ঘ্য, ভর, সময় নিয়ে বেশিটা কাজ করি। আর তোমাদের ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারে কিন্তু দৈর্ঘ্য, ভর, সময় নিয়েই থাকবে। যখন সেকেন্ড সেমিস্টারে যাবো, তখন তাপমাত্রার কনসেপ্ট আসবে আর প্রবাহ মাত্রার কনসেপ্ট আসবে ক্লাস 12-এ। আর পদার্থের পরিমাণ যেটা আছে সেটাও কিন্তু আমরা ক্লাস 11-এ পড়বো। আর এই জিনিসটা যেটা আছে, এই জিনিসটাই কখনোই তুমি পড়বে না, সে বিএসসি এমএসসি ফিজিক্সে যদি অনার্স করো তবুও পড়বে। এর প্রচলন কিন্তু আমি এখন অব্দি দেখতে পাইনি।
তাহলে এই হচ্ছে গল্প। দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, পদার্থের পরিমাণ এবং দীপন প্রাবল্য, এই 7টা কোয়ান্টিটি হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটিরা, বা মৌলিক রাশি বা প্রাথমিক রাশি। এরা কিন্তু কারো উপর নির্ভরশীল নয়, ঠিক আছে। একে আমরা লেন্থ, এ হচ্ছে মাস, এ হচ্ছে সময়, হচ্ছে টেম্পারেচার, এটা হচ্ছে কারেন্ট, এটা হচ্ছে অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, এটা হচ্ছে লুমিনিয়াস ইন্টেন্সিটি, লুমিনোস ইন্টেন্সিটি, এই হচ্ছে 7টা মৌলিক রাশি। এবার আমরা একটু টপিকটাকে ডিভাইড করি। এবার আমরা যেহেতু মৌলিক রাশি বলেছি বলে দিলাম, এবার পাশে কি লিখেছি আমি, একক লিখেছি। তো আমরা নরমালি বা প্রচলিত ভাবে 3টে একক দেখতে পারি বা 3টে একক স্কেল আছে। একটা হচ্ছে সি জি এস, একটা হচ্ছে এম কে এস, একটা হচ্ছে এফ পি এস। এই 3টে স্কেল কিন্তু আমরা প্রচলন দেখতে পারি। কেউ বললো 10 সেমি, কেউ আবার কোনো সময় বললো 1000 মিটার বা 100 মিটার, কেউ আমরা যদি উচ্চতা জিজ্ঞেস করি সেই ক্ষেত্রে বললো 5 ফুট। তাহলে জিনিসগুলো কি, সিজিএস স্কেলে যদি ফুল ফর্ম দেখতে যাই, সেন্টিমিটার, গ্রাম, জি ফর গ্রাম, সেকেন্ড স্কেল। তাহলে সেন্টিমিটার, গ্রাম স্কেল, এই স্কেলটাকে বলা হয় সিজিএস স্কেল। এমকেএস হচ্ছে মিটার, কে ফর কেজি, সেকেন্ড স্কেল। এফপিএস, এফপিএস হচ্ছে ফুট, পাউন্ড, সেকেন্ড স্কেল। এই নরমালি 3টে স্কেল আছে। এবার 3টে স্কেল থাকার জন্য কোনো একটা কোয়ান্টিটিকে কেউ নরমালি লিখছে 1 মিটার, তাহলে আমরা কি বলতে পারি 100 সেন্টিমিটার, ঠিক আছে। এবার এইভাবে 3টে স্কেল যদি প্রচলন হয়, তাহলে 3টে জিনিস দেখবে। তুমি হয়তো দেশের বাইরে গিয়েছো, দেশের বাইরে গিয়ে বলছো কোন একটা লেন্থ মেজার করছো, তাহলে দেখা যাচ্ছে যে 100 সেমি তোমার ভাষায়। আবার ওখানে এসে কেউ বলছে যে না এটা হচ্ছে 1 মিটার। আবার ওখানে আরেকজন এসে বলছে যে 3.72 ফুট। তো কনফিউজড। কেউ একটা ব্যক্তি যদি সিজিএস জানে, কেউ একটা ব্যক্তি যদি এসআই জানে, কেউ একটা ব্যক্তি যদি এফপিএস জানে, 3টে স্কেলে। এবার একই জিনিস আছে, 3জন 3টা গল্প বলছে, তাহলে আমাদের সমস্যা। কোন একটা জিনিস মেজার করতে গিয়ে যদি আমরা কোন একটা জিনিসের ভর মেজার করি, ধরো এটা হচ্ছে নরমালি 1 কেজি, তো কেউ এসে বলছে 1 কেজি, আর কেউ এসে বলছে যে 1000 গ্রাম, আর কেউ এসে বলছে যে 3.2 এলবি পাউন্ড। তাহলে আমাদের তো সমস্যা। এই সমস্যাটা দূর করার জন্য আমাদের এমকেএস স্কেল যেটা আছে, সেই স্কেলটাকে আমরা কি বলবো, এসআই স্কেল। তোমরা হয়তো নাম শুনেছো। এর ফুল ফর্ম হচ্ছে দ্য ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট। এসআই ইউনিটকে কি করা হচ্ছে, ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট, দ্য ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট। এটাকে কি করে দিল, এটাকে ইন্টারন্যাশনালি ফিক্সড করে দিল। যে আমি কোনো জায়গায় গিয়ে বলি যদি 1 মিটার, তাহলে আরো যদি দুই ব্যক্তি দুই দেশের অন্য দেশের থাকে, তাহলে তিনিও কিন্তু বুঝে যাবে যে আমি কি বলতে চাইছি। যে আমি যদি বলি 1 কেজি, তাহলে সে কিন্তু বুঝে যাবে। যে এমকেএস যেটা স্কেল ছিল, সেই স্কেলটাকে কি করলাম আমরা, মানে সায়েন্টিস্টরা মিলে কি করলো, দ্য ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট, মানে এই ইউনিটটাকে ফিক্স করে দিল পুরো বিশ্বের জন্য, যে একটা স্কেল থাকবে, সেটা হচ্ছে এসআই স্কেল। 3-4টা স্কেল থাকলে অসুবিধা। কিন্তু তারপরেও আমরা সিজিএস স্কেলের প্রচলন আমরা বিশেষ করে ইন্ডিয়াতে দেখে থাকি। এমকেএস তো বললাম ইন্টারন্যাশনালি চলে। এবার ফুট পাউন্ডের একটা এক্সাম্পল আমি দিলাম। কোনো একটা ব্যক্তি যদি হাইট মেজার করে, কোনো একটা ব্যক্তির হাইট, তাহলে কি 6 ফুট, তাহলে এই যে 6 ফুট যেটা এই করছে, সেটা হচ্ছে এফপিএস স্কেল, ঠিক আছে। এই হচ্ছে 3টে স্কেলের গল্প।
এবারে যে মৌলিক রাশিগুলো লিখলাম, এই মৌলিক রাশিগুলোর সিজিএস স্কেল আর এসআই স্কেলে একক কি হবে সেটা আমাকে জানতে হবে। তো প্রথমে বলে দিই যে বড় বস্তু বা আমরা ক্লাস 11-এর প্রথম সেমিস্টারে ফার্স্ট সেমিস্টারে সিজিএস আর এসআই ইউনিট দেখতে হবে। যখনই আস্তে আস্তে সামনের দিকে এগোতে যাব তখন কিন্তু সিজিএস ইউনিট পাবো। ক্লাস 12-এ যদি চলে যায় তখন সেখানে প্রবাহ মাত্রার গল্প আছে, পরমাণুর গল্প আছে, লাইটের গল্প আছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা নর্মালি এই সিজিএস ইউনিটটা দেখতে পাবো। মানে সিজিএস এরকম তখনই আমরা নর্মালি লক্ষ্য করি যখন কোনো একটা বড় বস্তু থাকে, যেটা একটা বড় লেন্থ থাকে, ঠিক আছে। যখনই বস্তুটা আস্তে আস্তে ছোট হয়ে যায়, কারণ ফার্স্ট সেমিস্টারের পরে আমাদের আছে থার্মোডাইনামিক্স, তাপগতিবিদ্যা, সেখানে কিন্তু সিজিএস এর তেমন কোনো গল্প থাকবে না, সেখানে টেম্পারেচারের তাপমাত্রার যে গল্প থাকবে সেটা সবসময় হচ্ছে কেলভিন। তারপরে চলে যাবে সাউন্ডের ক্ষেত্রে আমরা নর্মালি যে ওয়েভের রেঞ্জ আছে সেটাও কিন্তু আমরা ল্যামডাতে কনসিডার করবো, ল্যামডা মোস্ট অফ টাইম মিটারেই দেওয়া থাকবে, ঠিক আছে। তাহলে বড় বস্তু যেগুলো থাকবে বা প্রথম সেমিস্টারের ক্ষেত্রে কিন্তু আমরা সিজিএস স্কেল লক্ষ্য করতে হবে। তাহলে এই যে আমরা 7টা প্রাথমিক রাশি লিখেছি, ভর, দৈর্ঘ্য, সময়, তাপমাত্রা, প্রবাহ মাত্রা, পদার্থের পরিমাণ আর দীপন প্রাবল্য, তাহলে এর ইউনিটগুলো আমরা এখন সিজিএস ইউনিট আর এসআই ইউনিট আমরা যদি বলতে চাই, তাহলে দৈর্ঘ্যের জন্য আমাদের সিজিএস ইউনিট, আমাদের মেইন ইম্পর্টেন্ট হচ্ছে এসআই ইউনিট। আমাদের প্রত্যেক ক্ষেত্রে এসআই ইউনিট আমরা কিন্তু মনে রাখতে হবে। তাহলে আমরা এখন চলে যাই সঙ্গে সঙ্গে ইউনিটে লিখব। এসআই ইউনিট আর এখানটায় লিখবো আমরা সিজিএস, আর এপিএস যেটা আছে সেটাকে আমরা কাউন্ট করবো না, নরমালি আসে না। তাহলে দৈর্ঘ্যের জন্য দৈর্ঘ্যের এসআই ইউনিট হচ্ছে মিটার, এটাকে কাউন্ট করা হয় ছোট হাতের এম দ্বারা। সিজিএস ইউনিট হচ্ছে সেন্টিমিটার, তাহলে এটাকে আমরা লিখবো সিএম। ভরের জন্য লিখা হয় কেজি বা কিলোগ্রাম, ছোট হাতের কে, ছোট হাতের জি, ঠিক আছে। এর জন্য লিখা হয় গ্রাম, শুধু জি। সময়ের জন্য লিখা হয় সেকেন্ড, একে এসইসি বা শুধু এস দিয়েও লিখা হয়, সেম জিনিস, সেকেন্ড। তারপরে হচ্ছে তাপমাত্রার জন্য আমরা এসআই ইউনিটে দেখি, তাহলে কেলভিন, যেটাকে আমরা বড় হাতের কে দ্বারা ডিফাইন করব। সিজিএস স্কেলে নরমালি নেই। প্রবাহ মাত্রা যদি গল্প বলি, তাহলে প্রবাহের মাত্রা হচ্ছে এসআই ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার, বড় হাতের এ দ্বারা প্রোভাইড করা হয়। এটা সময় সময় দেখবে যে এখানে স্ট্যাক অ্যাম্পিয়ার লেখা আছে, কিন্তু অর্থটা গ্রহণযোগ্য হয়। তারপরে হচ্ছে পদার্থের পরিমাণ, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, সেটা হচ্ছে মোল, এসআই ইউনিট এমও এল। আর দীপন প্রাবল্য, এর ইউনিট হচ্ছে এসআই ইউনিট হচ্ছে ক্যান্ডেল, সেটাকে লেখা হয় ছোট হাতের সি, ছোট হাতের ডি, ক্যান্ডেল। তাহলে আমরা মৌলিক রাশি যেগুলো ছিল, এই মৌলিক রাশি বলতে যে কারো উপর নির্ভরশীল নয়, সেই রাশির আমরা এসআই ইউনিট জানলাম আর সিজিএস ইউনিট জানলাম। তাহলে আমাদের মনে রাখতে হবে মৌলিক রাশি হচ্ছে এই 7টা, এই 7টাই হচ্ছে ফিজিক্সের এবিসিডি, এই 7টাই হচ্ছে ফিজিক্সের এবিসিডি। এই 7টা সম্পর্কে যদি আমরা জানতে পারি তাহলে পুরো ফিজিক্স আমরা ডিসক্রাইব করতে পারবো, আর যদি ডিসক্রাইব করতে পারি তাহলে পৃথিবীতে ঘটনাগুলো কি ঘটছে, কিভাবে ঘটছে, জানছে, সবই কিন্তু আমরা জানতে পারবো। তাহলে এই হচ্ছে গল্প। তাহলে দৈর্ঘ্য, ভর, সময়, প্রবাহ মাত্রা, তাপমাত্রা, পদার্থের পরিমাণ, দীপন প্রবাহ। এবার নেক্সট চলে আমরা লব্ধ ইউনিট বা লব্ধ রাশি। এবার লব্ধ রাশি আছে অনেকটা, আমি জাস্ট কয়েকটা দেখাবো, কারণ প্রাথমিক রাশি থেকেই লব্ধ রাশি কিন্তু সেট আপ করা হবে। এই যে প্রাথমিক রাশি বললাম, প্রাথমিক রাশির সম্পর্কে একটা লাস্ট টাইমে কোশ্চেন দেবো, একটু ইন্টারেস্টিং কোশ্চেন, কনসেপ্ট ক্লিয়ার থাকলে কিন্তু পারবে। তাহলে এখন আমরা চলে যাই লব্ধ রাশি। তার পাশাপাশি আমরা কিন্তু তার এককটা বলে দেব। এবার আমরা যদি লক্ষ্য করি
লব্ধ রাশি বা লব্ধ একক কিগুলো আমরা এই মুহূর্তে জেনে ফেলেছি প্রাথমিক রাশি 7টা কি কি হয়। এবার আমরা তার আগে চলে যাই যে এই যে সিজিএস স্কেল, এসআই স্কেল আর একটা করলাম এফপিএস। এই তিনটে স্কেলের মধ্যে সম্পর্ক, তো সম্পর্কটা আমি লিখছি। 1 কেজি ইকুয়াল টু হচ্ছে 1000 গ্রাম ইকুয়াল টু হচ্ছে 3.28 পাউন্ড। এটা হচ্ছে ভরের রেসপেক্টে রিলেশন। এবার যদি আমরা লেন্থের রেসপেক্টে যদি রিলেশন এই মেজার করি, সরি তো আমরা এখন প্রাথমিক রাশি অলরেডি জেনে ফেলেছি। আমরা এখন যাব লব্ধি রাশি বা লব্ধি একক সম্পর্কে, মানে রাশিগুলো কি কি আর এককগুলো কি কি আমরা প্রত্যেকটাই জানবো। তার আগে জানার আগে এসআই, সিজিএস আর এফপিএস এর মধ্যে আমরা সম্পর্ক দেখে নিই। তো নরমালি 1 মিটার ইকুয়াল টু হয় 100 সিএম, আর সেটা ইকুয়াল টু হয় 3.28 ফুট। ঠিক আছে, 1 মিটার ধরলাম এতটা, এটা সমানই হবে আবার 100 সিএম, আবার এটা সমানই হবে এতটাকেই বলবো আমরা 3.28 ফিট। এটা হচ্ছে লেন্থের রেসপেক্টে। এবার কেজি রেসপেক্টে বা মাসের রেসপেক্টে যদি বলি তাহলে 1 কেজি ইকুয়াল টু হবে 1000 গ্রাম ইকুয়াল টু হবে 3.2 সরি 2.2 এলবি মানে পাউন্ড। তাহলে কোনো একটা 1 কেজির বস্তু আছে, কেউ বলবে এটাকে 1 কেজি, সেম জিনিসটাকে বলবো আমরা 1000 গ্রাম, আবার কেউ যদি বলবে 2.2 এলবি পাউন্ড। তাহলে আমরা তিনটা ইউনিটে নরমালি কাজ করলাম। তাহলে সিজিএস স্কয়ার আমাদের নরমালি ইন্ডিয়াতে দুটোই প্রচলন, এসআই তো ইন্টারন্যাশনালি প্রচলন, আর ফুট পাউন্ড যেটা স্কেল আছে সেটা নরমালি ব্রিটিশ, ইউকে, ইউনাইটেড কিংডম, সেই ক্ষেত্রে মানে সেই সব জায়গাতেই প্রচলন হয়। তাহলে আমরা এখন আমরা দেখতে চলেছি, এটা সম্পর্ক হয়ে গেছে। এবার আমরা দেখতে চলেছি লব্ধ রাশি। লব্ধ রাশিগুলো কি কি তার ইউনিট। তাহলে লব্ধ রাশি যদি জানতে হয় তাহলে তার আগে আমাকে তার সম্পর্কগুলো জানতে হবে। তো এখন আমি একটা লিখে দিলাম সূত্র বা রুল, নিয়ম। তো 1 নম্বর লব্ধ রাশি যেটা পড়বো সেটা হচ্ছে ক্ষেত্রফল, ইংরেজিতে এরিয়া। এ দ্বারা ডিরাইভ করা হয়। এরিয়ার ফর্মুলা হচ্ছে এ ইকুয়াল টু হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে এর এসআই ইউনিট কি হবে? একটু আগে দৈর্ঘ্যের জন্য আমি বললাম, দৈর্ঘ্যের জন্য কি লিখেছিলাম? দৈর্ঘ্যের জন্য লিখেছিলাম মিটার। প্রস্থ কি বোঝাচ্ছে? একটা যদি এই মতো থাকে তাহলে এটা হচ্ছে লেন্থ, এটা হচ্ছে width। তাহলে এই জিনিসটাও ডিসটেন্স বোঝাচ্ছে বা লেন্থ বোঝাচ্ছে একটা, তাহলে এর জন্য কি হবে? মিটার। তাহলে মিটার যদি গুণ করি তাহলে কি পাবো? মিটার স্কয়ার। এবার কেউ যদি সেন্টিমিটার সিজিএস স্কেলে কত হবে? তাহলে কেউ যদি সেমি বলে তাহলে কি হয়ে যাবে? আলটিমেট সেমি স্কয়ার। 2 নম্বর আমরা দেখব আয়তন। ভলিউমকে ভি দ্বারা লেখা হয়। ভি এর ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। তাহলে এখানে কি দৈর্ঘ্যের জন্য হবে মিটার, প্রস্থের জন্য কি হবে? মিটার, উচ্চতার জন্য কি হবে? মিটার। তাহলে আলটিমেট মিটার কিউব। তাহলে মিটার কিউব এটা হচ্ছে নরমালি 1 লিটার। আমরা ভলিউম কি ভলিউম কখনই পাবো? নরমালি লিকুইডের ক্ষেত্রে আমরা দেখে এসেছি 1 লিটার জল দাও, 1 লিটার জল দাও মানে 1 মিটার কিউব। সেম ভাবে তাহলে দৈর্ঘ্যের জন্য এখানে কি হয়ে যাবে? সেমি ইনটু সেমি। তাহলে আলটিমেট সেমি কিউব মানে সেন্টিমিটার কিউব। 3 নম্বরে চলে আসি আমরা ঘনত্ব। ঘনত্বের ইংরেজি হচ্ছে ডেনসিটি, এটা হচ্ছে রো। ঘনত্বকে রো দ্বারা ডিফাইন করা হয়। তো রো এর ফর্মুলা হচ্ছে ভর বাই আয়তন। ভর বাই আয়তন।
তাহলে এসআই স্কেলে ভরের ইউনিট কত? এসআই স্কেলে ভরের ইউনিট হচ্ছে কেজি ডিভাইডেড বাই আয়তন। আয়তনের জন্য আমরা কি পেয়েছি? মিটার কিউব। তাহলে অ্যাকচুয়ালি কি হয়ে যাবে? কেজি পার মিটার কিউব। সেম ভাবে সিজিএস স্কেলের জন্য হবে গ্রাম, আর এর জন্য হবে সেন্টিমিটার। তাহলে গ্রাম পার সেমি কিউব। ঠিক আছে, এবার নেক্সট চলে যাই আমরা বেগ। 4 নম্বর হচ্ছে বেগ। বেগকে ভি দ্বারা ডিফাইন করা হয়। প্রাথমিক বেগ, অন্তিম বেগ একই হলো। তাহলে বেগের ফর্মুলা হচ্ছে সরণ বাই তাহলে আমরা 4 নম্বরে চলে যাই বেগ। বেগের ফর্মুলা হচ্ছে বেগকে লেখা হয় সরণ বাই সময়। সরণ বাই সময়, সরণ বাই সময়। তাহলে সরণ কি? একটা লেন্থ, আর এটা হচ্ছে টাইম। এল বাই টি, তার ভি ইকুয়াল টু হয় এস বাই টি। নরমালি এস দ্বারা ডিফাইন করে, টি দ্বারা ডিফাইন করে। তাহলে সরণ কি? একটা ডিসটেন্স বোঝাচ্ছে। এখান থেকে এখানে গেলাম, দূরত্ব গেলাম, সরণ গেলাম। তাহলে সরণের জন্য কি হয়ে যাবে? মিটার, আর টাইমের জন্য হয়ে যাবে সেকেন্ড। তাহলে এটাকে বলবো মিটার পার সেকেন্ড। সেম এখানে কি হবে? সেমি পার সেকেন্ড, সেন্টিমিটার পার সেকেন্ড। নেক্সট যদি আমরা দেখি 5 নম্বর হচ্ছে ত্বরণ। অ্যাক্সেলারেশন এ দ্বারা ডিফাইন করা হয়। এর ফর্মুলা হচ্ছে বেগের পরিবর্তন বাই সময়, মানে ভি বাই টি। তাহলে ত্বরণের ক্ষেত্রে তার ইউনিটটা যদি দেখি, তাহলে বেগের জন্য কি হবে? মিটার পার সেকেন্ড বাই কি আছে? সেকেন্ড। তাহলে আলটিমেটলি আমরা কি পেয়ে যাব? মিটার পার সেকেন্ড স্কয়ার। সেম ভাবে তাহলে এখানে আমরা কি পেয়ে যাব? সেমি পার সেকেন্ড স্কয়ার। 6 নম্বর যদি দেখি বল ফোর্স, এর দ্বারা লেখা। এফ এর ফর্মুলা হচ্ছে এফ ইকুয়াল টু এম মাস ইনটু অ্যাক্সেলারেশন, বা ভর ইনটু ত্বরণ এম এ। তাহলে ভরের জন্য আমরা কি পেয়েছি? ভরের জন্য আমরা পেয়েছি কেজি। ত্বরণের জন্য কি পেয়েছি? মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। এবার আমরা একটা প্রচলন, বলের প্রচলন এখন একক শুনে এসেছি, সেটা হচ্ছে নিউটন। তাহলে কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, এটাই কি বলবো আমরা? নিউটন। সেম ভাবে যদি সিজিএস স্কেলে লিখতে যাই, তাহলে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। এই সিজিএস এ বলের একটা প্রচলন একক আমরা শুনেছি, সেটা হচ্ছে ডাইন, ডিওয়াই এন, ডাইন। এবার ডাইন আর নিউটনের মধ্যে সম্পর্ক হচ্ছে 1 নিউটন ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 5 ডাইন। 1 নিউটন ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 5 ডাইন। এবার এখান থেকে যে কেউ জিজ্ঞেস করে যে এই যে একটু আগে আমি লিখেছিলাম যে 1 মিটার ইকুয়াল টু 100 সেন্টিমিটার, কোন স্কেলটা বড় আর কোন স্কেলটা ছোট? তাহলে তোমরা লক্ষ্য রাখবে যার ভ্যালু বেশি হবে, যার ভ্যালু বেশি হবে, একটু আগে আমরা পি কিউ ইকুয়াল টু কি লিখেছিলাম? এন ইনটু ইউ। অ্যাকচুয়ালি এন ইনভার্সলি প্রপোর্শনাল টু ইউ। তাহলে যার ভ্যালু বেশি হবে এন, এন এর মান যার বেশি হবে, তাহলে ইউ কি হবে? ছোট হবে। তাই এই স্কেলটা কি? ছোট স্কেল। ঠিক আছে, যার ভ্যালু বেশি বা মান বেশি, সেই স্কেল কিন্তু তত ছোট। এবার এর তুলনায় যদি এই গল্প বলি, তাহলে ভ্যালু হচ্ছে 1, তাহলে ভ্যালুটা কম, তাহলে মিটারটা বেশি হয়ে যাবে। সেম হবে, এর ভ্যালু হচ্ছে অনেক বেশি, ভ্যালু যদি বেশি হয় তাহলে স্কেলটা কি হয়ে যাবে? খুব ছোট স্কেল। এটা কি আছে? ভ্যালু হচ্ছে কম, আর নিউটনটা কি হয়ে যাবে? তাহলে বড় স্কেল। ঠিক আছে, এত বড় লেন্থ ছিল, সেটাকে আমি 1 মিটার বলছিলাম, আবার সেই লেন্থটাকে 100 সেন্টিমিটার বলছিলাম। তাহলে 1 মিটার এতটা, আর 1 সেন্টিমিটার কত হবে? তাহলে এতটা। তাহলে সেন্টিমিটার স্কেল কিন্তু ছোট। ঠিক আছে, এবার নেক্সট চলি 7 নম্বর কার্য। কার্যের ইউনিট
কার্য হচ্ছে সূত্র। কার্যকে ডাব্লিউ দ্বারা লেখা হয়, ডাব্লিউর ফর্মুলা হচ্ছে বল ইনটু সরণ, এফ ইনটু ডি। অ্যাকচুয়াল ফর্মুলা হচ্ছে এফ ডি কস থিটা। তো আমরা এখন শুরুর দিকে আছি, তাই জন্য এফ ক্রস ডি লিখবো, এফ ডি কস থিটা। ঠিক আছে, এখানে অ্যাকচুয়ালি ক্রস হয় না, এখানে ডট হয়। যখন ভেক্টর পড়াবো তখন ক্রস আর ডটের মধ্যে গল্পটা বলবো। ঠিক আছে, তাহলে বলের ইউনিট আমরা একটু আগেই পড়লাম, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। সেটাকে আমরা কি বলবো, নিউটন। তাহলে আমি ডাইরেক্ট নিউটন লিখে দিলাম। আর ডি ডিসটেন্স, ডিসটেন্স বোঝাবে। ডিসটেন্সের জন্য আমরা নরমালি কি লিখবো, ডিসটেন্সের জন্য আমরা লিখবো মিটার, নিউটন মিটার। এবার কার্যেরও কিন্তু একটা প্রচলন একক আমরা পড়ে এসেছি। কার্যের প্রচলন একক কি, এই নিউটন মিটারকে আমরা বলবো আবার জুল। সেম ভাবে এখানে কি হয়ে যাবে, এখানে তাহলে এই যে বলের ইউনিট, এখানে এই ক্ষেত্রে আমরা লিখেছিলাম ডাইন, গ্রাম সেমি পার সেকেন্ড স্কয়ার। এই জিনিসটাকে আমরা কি বলেছিলাম, ডাইন। তাহলে বলের ইউনিট এখানে আমরা লিখবো ডাইন ইনটু, তাহলে কি হয়ে যাবে, ডিসটেন্স। ডিসটেন্সের জন্য সেন্টিমিটার, ডাইন সেন্টিমিটারকে আমরা বলবো আর ই আর জি, ই আর জি। আর এদের মধ্যে সম্পর্ক হচ্ছে 1 জুল ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 7 আর 1 জুল ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 7 আর। নেক্সট এখন আমরা দেখতে যাব কার্যের পর আমরা চলে আসবো ক্ষমতা। ক্ষমতা, পাওয়ার। পাওয়ারের ফর্মুলা কি, পাওয়ার হচ্ছে পি, পি এর ফর্মুলা হচ্ছে কার্য বাই সময়। কারণ কার্য করার হারকে কি করবো আমরা, ক্ষমতা, কার্য বাই সময়। এবার কার্যের জন্য আমরা দেখলাম যে কার্যের ইউনিট হচ্ছে জুল বা নিউটন ইনটু মিটার। তাহলে জুল পার সেকেন্ড। ঠিক আছে, সেম ভাবে এখানে কি হয়ে যাবে, তাহলে কার্যের জন্য কি হবে, আর্গ পার সেকেন্ড। তাহলে ক্ষমতার ইউনিট। এবার নেক্সট চলে আসবো আমরা ভরবেগ। ভরবেগকে লেখা হয় পি দ্বারা, পি এর ফর্মুলা হচ্ছে ভর ইনটু বেগ, এম ইনটু ভি। তার জন্য এসআই ইউনিট আমরা পাবো, ভর, ভরের জন্য আমরা কি দিয়ে পেয়েছিলাম, আর বেগের জন্য যদি দেখি তাহলে মিটার পার সেকেন্ড। সেম ভাবে গ্রাম সেমি পার সেকেন্ড। চাপ, চাপের ফর্মুলা হচ্ছে এফ বাই এ, এফ বাই এ বল বাই ক্ষেত্রফল। একক ক্ষেত্রফলে কোন একটা বোতল যদি থাকে, তাহলে একক ক্ষেত্রফলে যে পরিমাণ ফোর্স অ্যাপ্লাই হয়, একক ক্ষেত্রফলে যে পরিমাণ ফোর্স অ্যাপ্লাই হয় সেটা হচ্ছে কি, চাপ। তাহলে এফ বাই এ। তাহলে ফোর্সের জন্য আমরা একটু আগে দেখেছিলাম নিউটন, এরিয়ার জন্য আমরা নরমালি দেখে এসেছি, এরিয়ার জন্য আমরা কি দেখে এসেছি, মিটার স্কয়ার। তাহলে নিউটন পার মিটার স্কয়ার। এবার আমরা এর চাপের জন্য একটা প্রচলন ইউনিট যেটা দেখে থাকি, সেটা হচ্ছে পাস্কেল, পাস্কেল। তাহলে নিউটন পার মিটার স্কয়ারটাকে আমরা বলবো পাস্কেল। সেম ভাবে তাহলে এখানে কি হয়ে যাবে, ডাইন, বলের জন্য ডাইন, আর এখানে পেয়ে যাব সেমি স্কয়ার। তাহলে ডাইন পার সেমি স্কয়ার, সরি, ডাইন পার সেমি স্কয়ার, স্কয়ার সেমি স্কয়ার। তাহলে নেক্সট যদি আমরা একটু লক্ষ্য করি, এবার চলে যাই বলের ঘাত। বলের ঘাত, বলের ঘাতকে নরমালি যে দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। তাহলে জে ইকুয়াল টু হয় বল ইনটু সময়। তো আমরা এখন দেখবো বলের ঘাত। বলের ঘাতের ফর্মুলা হচ্ছে বল ইনটু সময়, যে ইকুয়াল টু এফ ইনটু টি। সেম ভাবে যদি আমরা লক্ষ্য করি, বলের জন্য নিউটন আর টাইমের জন্য সেকেন্ড। তাহলে নিউটন সেকেন্ড, সেম ভাবে এখানে কি হয়ে যাবে, টাইম সেকেন্ড। আর আজকের জন্য লাস্ট লব্ধ রাশি, কারণ লব্ধ রাশি আমরা যদি ফর্মুলা জানতে পারি তাহলে এক এক করে আমরা সেটা করে দেব। নেক্সট আমরা 10 নম্বর দেখব জড়তা ভ্রামক। জড়তা ভ্রামক, যেটাকে আই দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, আই ইকুয়াল টু হয় এম আর স্কয়ার, বস্তুর ভর ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স। জড়তা ভ্রামক কি, কোন একটা অ্যাক্সিস আছে, এই অ্যাক্সিস থেকে বেঁধে, সুতো দিয়ে বেঁধে একটা এম ধরনের বস্তু ওর মধ্যে ঘুরছে। এই ডিসটেন্সটা হচ্ছে আর, এই হচ্ছে এম। তাহলে আই ইকুয়াল টু হয় এম আর স্কয়ার।
তাহলে জড়তা ভ্রামকের কি হবে, এম এর জন্য হয়ে যাবে কেজি, আর মানে ডিসটেন্স, ডিসটেন্সের জন্য মিটার স্কয়ার, তাহলে কেজি ইনটু মিটার স্কয়ার। সেম ভাবে এখানে কি হয়ে যাবে, গ্রাম ইনটু সেন্টিমিটার স্কয়ার। এই হচ্ছে আমাদের লব্ধ একক আর লব্ধ রাশি। লব্ধ রাশি যেগুলো ছিল 10টা লিখলাম আমি, কারণ এখন আমরা বুঝে গিয়েছি যে আমরা যদি ফর্মুলা জেনে যাই তাহলে এক এক করে আমরা বের করতে পেরে যাবো, তার সঙ্গে তার ইউনিট। এবার নেক্সট চলে আসি সম্পূরক একক। সম্পূরক একক কি আছে, দুটো আছে। সম্পূরক একক হচ্ছে দুটো। তাহলে আমি বোর্ডটা ক্লিন করে দিই। তাহলে আমরা পড়েছিলাম ভৌত রাশি। ভৌত রাশি নরমালি তিন প্রকার, একটা হচ্ছে প্রাথমিক রাশি বা মৌলিক রাশি, 2 নম্বর হচ্ছে লব্ধ রাশি, 3 নম্বর হচ্ছে সম্পূরক। সম্পূরক রাশি, তার সঙ্গে তার ইউনিটটাই জানবো। এই সম্পূরক রাশি দুটির এই সম্পূরক রাশি দুটির একক আছে, একক থাকলেও মাত্রাহীন। মানে মাত্রা নেই, সামনে দেখবো কেন মাত্রা নেই। তা 1 নম্বর হচ্ছে সম্পূরক রাশি হচ্ছে 1 নম্বর হচ্ছে কোণ, অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল এর এসআই ইউনিট বা নরমাল ইউনিট যাই বলি না কেন সেটাকে আমরা প্রকাশ করব রেডিয়ানে। যখন আমরা বৃত্তীয় গতি চ্যাপ্টারটা পড়বো তখন আমরা জানতে পারবো যে রেডিয়ান জিনিসটা কি, বা রেডিয়ান কি, বা রেডিয়ান কেন বলা হয়। মারার জন্য তাহলে এই যে আমি লিখলাম সম্পূরক রাশি দুটির একক থাকলেও মাত্রাহীন। কেন মাত্রাহীন এখনই আমি বলে দিচ্ছি। এই দুটো রাশি এমনই দুটো রাশি যার একক আছে কিন্তু মাত্রা নেই। 1 নম্বর আমরা যদি দেখতে যাই সেটা হচ্ছে সম্পূরক একটা রাশি হচ্ছে কোণ, যার ইংরেজি হচ্ছে অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল বলতে এটা সবসময় আমরা 2D বোঝাবে। এর ইউনিট হচ্ছে রেডিয়ান, রেডিয়ান, আর এ ডি। কোনো সময় কোনো বইয়ে আমরা দেখতে পাবো পাই সি লিখা আছে। কেন লিখা আছে সেটা আমরা বৃত্তীয় গতি চ্যাপ্টার যখন পড়বো তখন কিন্তু এসব কনসেপ্ট ক্লিয়ার হবে। তাহলে জিনিসটা কি একটু দেখে নিই। কোন একটা বৃত্ত, বৃত্ত থেকে একটা আমি স্লাইস বের করে নিলাম, অ্যাঙ্গেলটা আমরা থিটা দিলাম। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, বা এর নাম কি হবে, এর নাম হবে বৃত্তচাপ, আর ব্যাসার্ধ হচ্ছে আর। তো বৃত্তচাপকে আমরা এস দ্বারা লিখলাম। তো এদের মধ্যে সম্পর্ক হচ্ছে এস ইকুয়াল টু আর থিটা। তাহলে থিটা ইকুয়াল টু কি হবে, থিটা ইকুয়াল টু এখানে হবে আমাদের এস বাই আর, এস বাই আর। ঠিক আছে। তাহলে কোন একটা বৃত্ত ছিল, একটা স্লাইস বের করে নিলাম, সেটাকে আমরা কি বলবো, বৃত্তচাপ। রেডিয়াস যদি আর হয়, অ্যাঙ্গেলটা যদি থিটা কোণ ক্রিয়েট করে, তাহলে এস ইকুয়াল টু আর থিটা হয়। এই ফর্মুলাটা আমাদের সামনে প্রয়োজন আছে। তাহলে থিটা ইকুয়াল টু কি হবে, এস বাই আর। এস কি বোঝাচ্ছে, একটা লেন্থ বোঝাচ্ছে। আর কি বোঝাচ্ছে, একটা লেন্থ বোঝাচ্ছে। তাহলে এল এল কেটে কি হবে 1। এই জন্যই মাত্রা কিন্তু আছে। সামনের লেকচারে আমি মাত্রা নিয়ে বলবো, তখন সুন্দর করে বলে দেবো। এবার 2 নম্বর হচ্ছে ঘনকোণ। ঘনকোণ, সলিড অ্যাঙ্গেল। সলিড অ্যাঙ্গেল এটা হচ্ছে 3D। যেমন একটা গোলক আছে, গোলক থেকে একটা স্ট্রাকচার এইভাবে আমরা একটা ফুটবল আছে, ফুটবল থেকে একটা স্লাইস আমরা বের করে দিলাম। তাহলে অ্যাকচুয়ালি দেখতে কেমন হবে জিনিসটা, এই মতো। এই হচ্ছে গল্প। তাহলে এই যে এটা ঘনক বা বরের টুপির মতো শঙ্কু টাইপ মনে হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি এটা ব্যাসার্ধ ছিল, এটা ছিল আর, আর এইটা হচ্ছে নরমালি এরিয়া এ।
এটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা ধরে নিলাম থিটা, তাহলে দিস ওয়ান থিটা, দিস ওয়ান আর দিস ওয়ান এ। তাহলে এই ক্ষেত্রে থিটার ফর্মুলা হয় এ বাই ক্ষেত্রফল বাই এই যে ব্যাসার্ধ বলি বা লম্ব দূরত্ব বলি তার স্কয়ার। তাহলে ব্যাসার্ধ মানে কি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, মানে এল স্কয়ার বাই কি হবে, নরমালি এল স্কয়ার হবে। তাহলে এই ক্ষেত্রে মাত্রাটা কেটে কেটে 1 হয়ে যাবে, তো মাত্রা কিন্তু আছে। আর একটা জিনিস এখানে বলতে ভুলে গেছি, থিটা ইকুয়াল টু হয় ক্ষেত্রফল বাই ব্যাসার্ধের স্কয়ার। এর ইউনিটটা হচ্ছে স্টেরেডিয়ান, স্টেরেডিয়ান। ঠিক আছে, এই হচ্ছে আমাদের গল্প। তাহলে আমরা প্রথমে ভৌত রাশি পড়লাম, ফিজিক্যাল কোয়ান্টিটি। ফিজিক্যাল কোয়ান্টিটি হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে প্রাথমিক, একটা হচ্ছে লব্ধ, আর একটা হচ্ছে সম্পূর্ণ। এর প্রাথমিক রাশি হচ্ছে 60টি, লব্ধ রাশি হচ্ছে অসংখ্য, যতগুলো সংখ্যা আছে চলতেই থাকবে, আর সম্পূর্ণ রাশি হচ্ছে দুটো। এবার এর ইউনিটগুলো কি আমরা বললাম। এখন একটা সবথেকে ইম্পর্টেন্ট কোশ্চেন দিচ্ছি, প্রাথমিক রাশি যে বললাম, প্রাথমিক রাশির ডেফিনেশনে আমি কি বলেছি, প্রাথমিক রাশির ডেফিনেশনে বলেছি যে এরা কারো উপর নির্ভরশীল নয়। এবার আজকের ক্লাসের শেষ কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। তো কোশ্চেনটা হচ্ছে নিম্নলিখিত ভৌত রাশিগুলির মধ্যে কোন গ্রুপটা বা কোন শ্রেণীটা মৌলিক রাশি হিসাবে গণ্য হবে। কোশ্চেন হচ্ছে নিম্নলিখিত ভৌত ভৌত রাশিগুলির মধ্যে কোন শ্রেণী বা গ্রুপ, কোন শ্রেণী বা গ্রুপটা প্রাথমিক রাশি হিসেবে গণ্য হবে। তাহলে আমরা এখানে অপশন লিখব, বল, ভর, সময়। অপশন বি, অপশন বি বলছে বেগ, ভরবেগ, ভর। অপশন সি বলছে ভর, বল, ত্বরণ। অপশন ডি বলছে বেগ, সময়, সরণ। এই কি কোশ্চেন, এক আজব কোশ্চেন না? কি বলছে, নিম্নলিখিত ভৌত রাশিগুলির মধ্যে, নিম্নলিখিত ভৌত রাশিগুলির মধ্যে কোন গ্রুপটা বা শ্রেণীটা প্রাথমিক রাশি হিসাবে গণ্য হবে। তো আমরা একটু আগে পড়লাম প্রাথমিক রাশি যেগুলোই, সেগুলো কিন্তু নির্ভরশীল নয়। কিন্তু এখানে আমরা কি দেখছি, এখানে দেখছি বল, বল হচ্ছে এফ ইন্টু এ। তাহলে বল কি একটা প্রাথমিক রাশি? বলকে আমরা কি প্রাথমিক রাশি হিসেবে কনসিডার করব? তাহলে দেখি, তোমরা যদি একটু ব্রেন ইউজ করো বা মাথা লাগাও, তাহলে আমি একটা কাজ করি, আমি 1 মিনিট পজ নিচ্ছি, যে অ্যানসারটা পারবে সে অপশনে কমেন্ট সেকশনে অপশনটা অবশ্যই লিখবে, অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি কোনটা হবে। এবার কোশ্চেনটা একটু ভালো করে পড়তে হবে। এখানে বলছি যে ভৌত রাশিগুলির মধ্যে কোন গ্রুপটা বা কোন শ্রেণীটা। এবার আমি একটু আগেই বললাম যে প্রাথমিক রাশি যেগুলো আছে সেগুলো কিন্তু কারো উপর নির্ভরশীল নয়। আমরা যদি দেখি অপশন বি, অপশন বি এর কথা যদি বলি, ভরবেগ, ভরবেগকে আমরা পি দ্বারা লিখেছিলাম, ভরবেগ ইনটু কি, এমভি। তাহলে এই ভরবেগটা বেগ আর ভরের গুণফলের সমন্বয় হয়েছে, তাহলে এটা কিন্তু প্রাথমিক রাশি হতে পারে না। নেক্সট যখন চলি, নেক্সট আমরা যদি বলের কথা বলি, এফ, এফ ইকুয়াল টু কি দেখলাম, ভর গুণিত ত্বরণ, এম। এখানেও দেখছি তিনটা রাশি মিলে কিন্তু একটা লব্ধ পাওয়া যাচ্ছে। এখানে যদি আমরা লক্ষ্য করি, তিনটা নরমালি রাশি মিলে একটা লব্ধ ইউনিট পাওয়া যাচ্ছে। লাস্টটা যদি আমরা খেয়াল করি, তাহলে বেগ আছে, ভি কিন্তু কি বললাম আমরা, সরণ বাই সময়। তাহলে আমরা এই বি, সি, ডি তিনটা অপশনে কি দেখছি, তিনটা অপশনে কিন্তু দেখছি একটার সঙ্গে একটা কিন্তু কানেক্ট আছে।
ভরবেগ, ভর বেগ, বলের সঙ্গে কি আছে ভর ইনটু ত্বরণ, এখানে বেগের সঙ্গে কি আছে সময় আর সময়, তিনটে কিন্তু কানেক্ট আছে। কিন্তু অপশন এ যেটা আছে সেটা কিন্তু কারোর সঙ্গে কানেক্ট নাই এই ক্ষেত্রে কোশ্চেনটার ক্ষেত্রে বলছি কোন গ্রুপটা বা প্রাথমিক রাশি হিসাবে গণ্য হবে। তাহলে এখানে যদি আমরা এফ ইকুয়াল টু কি জানি এম ইনটু এ, এখানে তো ভর আছে কিন্তু দিয়ে দিয়েছে কি সময়। এই অপশন এর ক্ষেত্রে এই বল ভরের উপর নির্ভরশীল হলেও বল কি সময়ের উপর নির্ভরশীল নয়। এই ক্ষেত্রে বলের ইকুয়াল টু ফর্মুলা কি জানি এফ ইকুয়াল টু এম। তাহলে এই ক্ষেত্রে দেখছি যে কেউ কারোর উপর নির্ভরশীল নয়, তাহলে অপশনটা হয়ে যাবে এ, অপশনটা হয়ে যাবে এ। এসব লজিক্যাল কোশ্চেন দিয়ে থাকেন। আমরা জানি বল হচ্ছে লব্ধ একক বা প্রাথমিক রাশি নয়, কিন্তু কোশ্চেনের রেসপেক্টে এখন যদি আমরা দেখি তাহলে বল ভর সময়, তাহলে এই অপশন বি অপশন সি অপশন ডি এর তুলনায় এটা কিন্তু কারোর উপর নির্ভরশীল নয়, যার জন্য আমরা বলছি বল ভর সময় হচ্ছে প্রাথমিক রাশি। তাহলে এই ক্ষেত্রে হয়ে যাবে অপশন এ। আজকের জন্য এইটুকুই। তাহলে আমরা একটা ছোট্ট করে রিক্যাপ করে দিই। আমরা পড়লাম প্রাথমিক রাশি, প্রথমে আমরা পড়লাম ফিজিক্স নিয়ে একটু গল্প, তারপর একটা গল্প শুনলাম, সেখান থেকে পেলাম আমরা ভৌত রাশি, তারপর পড়লাম ভৌত রাশি 3 প্রকার, প্রাথমিক রাশি যেটা হচ্ছে 60টা, তারপর হচ্ছে লব্ধ রাশি অনেকগুলো। আমরা ফর্মুলা জানলে লব্ধ রাশির ইউনিট কিন্তু বের করতে পারি। তার পাশাপাশি ইউনিটও পড়েছি কিন্তু তারপরে আমরা জানলাম সম্পূরক, কোণ অ্যান্ড ঘনকোণ, রেডিয়ান অ্যান্ড স্টেরেডিয়ান, তারপরে এই কোশ্চেনটা করলাম। তো আজকের জন্য এতটাই। বিন্দাস পড়তে থাকো, চাপ লওয়ার কিছু নাই, আমি আছি। ফিজিক্স ইজ ফান, ফিজিক্স ইজ লাভ। থ্যাংক ইউ।